হ্যালো গাইস, সবাইকে গুড মর্নিং। তো এখন বাজে সকাল 6টা, মানে ভোর 6টা। অনেক দিন পর আমি আজকে ভোর দেখলাম, কারণ আজকে যাচ্ছি বর্ধমান একটু ঘুরতে। বর্ধমানে 4টে সতীপীঠ আছে, তো আমাদের বাড়ি থেকে আমরা মাসিমণিরা সবাই মিলে আজকে ঘুরতে যাচ্ছি। তো তোমরাও চলো আমাদের সাথে, ঘুরে আসি, একসাথে দেখে আসি সব। আর একদম সকাল সকাল উঠে স্নান ধান করে গুছিয়ে আমি রেডি হয়ে গেছি। তো তোমরাও রেডি হয়ে নাও, চলো। তো প্রথমেই সবাইকে বলে রাখি যাবেন কিভাবে। প্রথমত আমরা গিয়েছিলাম গাড়ি রিজার্ভ করে, কারণ ওখানে গাড়ি রিজার্ভ করে যাওয়াই সব থেকে বেটার। তাছাড়াও আপনারা কাটোয়া স্টেশনে নেমে ওখানে স্টেশন থেকে বেরিয়েই দেখবেন বিভিন্ন রকম গাড়ি দাঁড়িয়ে আছে, সেখানে আপনারা কথাবার্তা বলে ওখান থেকে গাড়ি ঠিক করে নিতে পারেন। আমরা বনগাঁ থেকে চাকদা হয়ে শান্তিপুর হয়ে ওখান থেকে নবদ্বীপ হয়ে বর্ধমান গেছিলাম। আর নবদ্বীপে একটা দোকানে দাঁড়িয়েছিলাম রেলগেটের পাশেই, যেখানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। 4টে করে কচুরি, তরকারি, আর সাথে ছিল নবদ্বীপের মিষ্টি দই। একদম খুব কম খরচায় এখানে ব্রেকফাস্ট সেরে ফেলতে পারবেন। কচুরি মাত্র 20 টাকা নেবে, আর তার সাথে দইয়ের একটা ভাড় আমাদের নিয়েছিল 40 টাকা। আর বাদবাকি আমরা একটু মিষ্টি টিষ্টি খেয়েছিলাম। আর খাওয়া দাওয়া এখানে খুবই সুন্দর। পরপর রেলগেটের পাশেই দোকান রয়েছে। এখানে দেখুন, ঘি করার জন্য এখানে দুধ জাল দেওয়া হচ্ছিল। আর সাথে অনেক রকম মিষ্টির অপশান রয়েছে। যারা মিষ্টি প্রেমী তারা কিন্তু এখানে ব্রেকফাস্টটা দারুণভাবে সেরে নিতে পারো। খাওয়া দাওয়া সেরে ফেলে আমরা প্রথমেই গেছিলাম যোগাদ্দা মায়ের কাছে। এখানে সতীদেহের ডান পার বৃদ্ধাঙ্গুলি পড়েছিল। মন্দির চত্বর বেশ অনেকটা বড়। সামনে আছে নাট মন্দির, এবং নাট মন্দির পেরিয়ে মায়ের মন্দির। তবে এখানে একটা মজার ব্যাপার আছে, যেখানে মায়ের এই মূর্তি আছে এটি কিন্তু প্রধান মন্দির না। মন্দিরের পাশে চারিদিকে পুরো জল দিয়ে ঘেরা, আর মাঝখানে মন্দির। এই হলো মায়ের মূর্তি, কালো কোষ্ঠী পাথরের মূর্তি। এবং মায়ের মন্দিরের চারপাশে প্রদক্ষিণ করতে গেলে পুরোপুরি পেছন দিকে দেখবেন পুরোটাই জল, আর জলের মাঝখানে মায়ের মন্দির। এই জলে কিন্তু প্রচুর বড় বড় মাছ আছে, এবং আপনারা মাছকে খেতেও দিতে পারবেন। মন্দিরের সামনে ঢুকতেই একটা দোকান আছে, যেখানে আপনার মাছদের জন্য বিস্কুট বিক্রি করা হয়। আমরাও কিছু বিস্কুট কিনেছিলাম এবং মাছদেরকে খাইয়েছি। আর মাছগুলো জানি না ফটোয় কতটা বড় লাগছে, কিন্তু মাছগুলো কিন্তু প্রচুর বড় বড় ছিল। দেখুন, এটা হলো মায়ের প্রধান মন্দির। মায়ের এই মন্দির বেশিরভাগ সময়ই জলের মধ্যে ডুবে থাকে। বৈশাখ মাসে জল শুকালে তখন এখান থেকে মায়ের বিগ্রহ বার করা হয়, এবং বছরের যে প্রধান পুজো সেটা তখনই করা হয়। আর বছরের বাকিটা সময় প্রথমে যে মন্দিরটি দেখালাম ওই মন্দিরেই পুজো হয়। মা থাকবে আর বাবা ভৈরব থাকবে না, এটা তো হতেই পারে না। পাশেই রয়েছে বাবা ভৈরবের মন্দির। ওখান থেকে আমরা দর্শন করে সোজা চলে গেলাম মা মঙ্গলচণ্ডী, 51 সতীপীঠের আরেকটি সতীপীঠে। এখানে গাড়ি রিজার্ভ করে আসাই সব থেকে বেটার, কারণ আপনার খরচা অ্যাপ্রক্স সমানই পড়ে যাবে। কাটোয়ায় নেমে ওখানেও আপনাকে গাড়ি রিজার্ভ করেই ঘুরতে হবে, কারণ এক একটা মন্দিরের থেকে আর একটা মন্দিরের দূরত্ব বেশ খানিকটা দূরে। টোটো বা অটো এইসবে ঘোরার চিন্তাভাবনা একদম করবেনই না। তো আমরা চলে আসলাম উজানিতে। এখানে 51 সতীপীঠের আরেকটি সতীপীঠ। এখানে মায়ের বাম কনুই পড়েছিল। এই মন্দিরটিও বেশ বড়, আর এখানেও মায়ের বিগ্রহ একদম একই কালো কোষ্ঠী পাথরে। মন্দির চত্বরের পেছনে বেশ অনেকটা জায়গা, আর এর পিছন দিয়ে বয়ে চলেছে অজয় নদ। যদিও নদে খুব বেশি জল নেই, তবুও বেশ অনেকটাই চওড়া। মন্দির সংলগ্ন যে কটি ফুল গাছ বা ফল গাছ আছে প্রত্যেকটিতেই ফল এবং ফুলে ভর্তি। আমড়া গাছটা দেখো, থোকায় থোকায় একদম আমড়া ঝুলছে। এখন তো এই সমস্ত গাছ দেখাই যায় না। আরেকটি গাছ ভীষণ অদ্ভুত, যেটা বট গাছের মধ্যে থেকে তাল গাছ উঠেছে। মন্দিরে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। মায়ের প্রসাদ পেতে গেলে সকালবেলা আপনাকে 10টার মধ্যে মন্দিরে ইনফর্ম করতে হবে। মন্দিরে গিয়ে আরেকটি জিনিস শুনলাম, যেটা হলো লেখক কুমুদ রঞ্জনের বাড়ি নাকি ওই মন্দিরের একদম পাশেই। তো আমরা ওখান থেকে হাঁটা পথেই চলে গেলাম লেখক কুমুদ রঞ্জন মল্লিকের বাড়ি। লেখকের বাড়ির সামনেই কোনো একজন ভক্ত মহাপ্রভুর মন্দিরটি বানিয়ে দিয়েছিলেন। এই মন্দির চত্বরও ভীষণ সুবিশাল এবং খুবই সুন্দর। আমরা যখন গেছিলাম মন্দির বন্ধ হয়ে গেছিল।
লেখকেরা হয়তো এই জন্যই তাদের ভাষার মাধ্যমে প্রকৃতিকে এত সুন্দর করে তুলতে পারে। তার কারণ লেখকের বাড়ি গেলেই বোঝা যায়। লেখকের বাড়ির সামনের পরিবেশ এত সুন্দর, চারিদিকে গাছে ভর্তি এবং পরিবেশ ছায়া শান্ত সুনিবিড় এত সুন্দর। এই জন্যই বোধহয় লেখকেরা এত সুন্দর করে কাগজের পাতায় লিখে ফেলতে পারেন কবিতা বা গল্প। এই যে চেম্বারগুলি দেখছেন, এখানে একসময় ভোগের খিচুড়ি রাখা হতো, কিন্তু বর্তমানে ওগুলো বন্ধ হয়ে গেছে। লেখকের বাড়ির চত্বরে এরকম ভেড়া চড়ানো হচ্ছিল, আর একটা ছোট্ট মেষ শাবক তার মায়ের সাথে দৌড়ে দৌড়ে খেলা করছিল। সেখান থেকে আমরা চলে আসি বহুলা মায়ের মন্দিরে। বহুলা মায়ের মন্দিরে কিন্তু একটি বিশেষ বিশেষত্ব আছে। বহুলা মায়ের মন্দির আছে দুটো। তো প্রথমে আপনারা যেটা করবেন সেটা হলো মায়ের পুরনো মন্দিরটি দেখে আসবেন। এখানে বহুলা মায়ের মন্দির বললে কেউ চিনতে পারবে না, বলতে হবে মরাঘাট যাব। মায়ের প্রকৃত এবং পুরনো মন্দির এটি, কিন্তু এটি একটু ভেতরে এবং নিচু জায়গায়। বর্ষার সময় এখানে প্রচুর পরিমাণে জল জমে বন্যা হয়ে যায় প্রতি বছরই। সেই জন্য এখান থেকে মায়ের মূর্তি তুলে এনে নতুন বহুলা মন্দির করা হয়েছে। কিন্তু ওখানকার গ্রামবাসীরা সবাই ওই নতুন মন্দিরটিকেই আদি মন্দির বলে চেনে। আর এই পুরনো মন্দিরে রাখা আছে মায়ের মূর্তির একটি রেপ্লিকা। সুতরাং আপনারা যদি ওখানে যান এবং জিজ্ঞাসা করলে বলবেন মরাঘাট যাব, বহুলা মন্দির মানে নতুন মন্দিরটি সবাই দেখাবে। এই হলো পুরনো মন্দির, যেখানে মায়ের বাম বাহু পতিত হয়েছিল। মন্দিরের সামনে এখানে প্রত্যেকটি মন্দিরেই নাট মন্দির আছে, এবং বাবা ভৈরবকে তো দেখালামই, উনি ওখানে বসে আছেন। পরিবেশ ভীষণ সুন্দর। আর আর আমাদের এক পরম প্রাপ্তি হয়েছিল, ওখানে যিনি ছিলেন তিনি আমাদের মায়ের প্রসাদ দিয়েছিলেন। এখানের পরিবেশ এত সুন্দর, যে কোনো কারোর মন ভালো হয়ে যাবে একদম গ্যারান্টি। এত সুন্দর নিরিবিলি পরিবেশ, আর চারিদিকে শুধু গাছ আর গাছ, আর মায়ের মন্দির মাঝখানে বট গাছ, তেঁতুল গাছ, তারপরে কামিনী ফুল গাছ। এত সুন্দর লাগছে জায়গাটা, একদম শান্তশিষ্ট নিরিবিলি, শুধু পাখির ডাক। আর এতটাই অন্ধকার জায়গাটা, শুধু গাছের ফাঁক দিয়ে একটু একটু রোদ বেরিয়েছে। আর মোটামুটি বিকালবেলা আসতে গেলে ভয় লাগবে, এরকম দুর্দান্ত। মায়ের যে ভোগ হয় সেই ভোগ আমরা পেয়েছিলাম। এখানে একজন সন্ন্যাসী বসবাস করেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য ছিল যে আমরা যেদিন গেছিলাম সেদিন তিনি এখানে ছিলেন না, সেদিন তিনি কলকাতা গেছিলেন। গ্রামের রাস্তাগুলো কিন্তু ভীষণ সুন্দর, সারি সারি তাল গাছ, পাখি উড়ে যাচ্ছে, ধানের জমি, সব মিলিয়ে মোট কথায় দারুণ এক্সপিরিয়েন্স। ওখান থেকে বেরিয়ে আমরা আসলাম বহুলা মন্দিরে, যে নতুন মন্দিরটি করা হয়েছে সেই মন্দিরে। ওখানে মায়ের মূর্তি দর্শন হলো। এখানেও কিন্তু মায়ের মূর্তি একেবারে একই, কালো কোষ্ঠী পাথরের মূর্তি। আদি মন্দির হিসেবে গ্রামবাসীরা এই মন্দিরটিকেই চেনে। সুতরাং আপনারা আসলে কিন্তু দুটি মন্দিরই দর্শন করবেন। এই হলো মায়ের মূর্তি, এবং পাশে আছে কালো কোষ্ঠী পাথরের গণেশ। এই গণেশ মূর্তিরও কিন্তু একটি মাধুর্য রয়েছে। ভারতবর্ষে দু জায়গাতেই এমন গণেশ মূর্তি রয়েছে। মন্দিরের পাশ দিয়ে সোজা হেঁটে গেলে পরে একটি ছোট্ট পুকুর। কথিত আছে এই পুকুরে স্নান করলে নাকি সমস্ত রোগের বিনাশ হয়, কিন্তু বর্তমানে পুকুরের অবস্থা খুব একটা ভালো নয়, সেটা আপনারাও ভিডিও দেখে বুঝতে পারছেন। এরপর ওখানে মায়ের দর্শন করে আমরা গ্রামের সুন্দর রাস্তা ধরে গ্রামের প্রাকৃতিক পরিবেশ অনুভব করতে করতে চলে গেলাম আমাদের শেষ গন্তব্যস্থল অট্টহাসে। অট্টহাস মন্দিরের সামনেই বিশাল এক মূর্তি রয়েছে সতী এবং শিব ঠাকুরের। এই মূর্তি আমাদের সতীর দেহত্যাগের ঘটনা আরও একবার মনে করিয়ে দেয়। মন্দির চত্বরের সামনেই বিশাল এই শিব মূর্তি পেরিয়ে মন্দিরের বড় গেট। এই গেট দিয়ে প্রবেশ করে আপনাকে ভিতরে একটু সামান্য কিছুটা জায়গা হেঁটে যেতে হবে। এই মন্দির চত্বর কিন্তু বিশাল বড়। অনেকটা হেঁটে যাওয়ার পরে ভেতরে মায়ের মন্দির, এবং মায়ের মন্দিরের সামনেই একেবারে বাবা পাহারায় বসে আছে। এখানে বাবা ভৈরব একদম সামনেই মাকে আগলে বসে আছেন। মহাতীর্থ অট্টহাসে এসে এখানকার পরিবেশ দেখলে একেবারে প্রাণ জুড়িয়ে যাবে। খুব সুন্দর এখানেও নিলিবিলি পরিবেশ, এবং প্রত্যেকটা মন্দিরেই শান্ত পরিবেশ আপনার মনে একটা শিহরণ জাগাবেই জাগাবে।
এই মন্দিরটিতেও একই পদ্ধতিতে প্রথমে নাট মন্দির এবং নাট মন্দির পেরিয়ে মূল মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দিরে আরও অনেক কাজ চলছে, হয়তো মন্দির চত্বরটিকে বাড়ানো হবে বা আরও সংস্কারের কাজ চলছে। এখানেও কিন্তু প্রসাদ পাওয়া যায়, এখানে এসে কুপন করতে হয়, যতক্ষণ কুপন থাকবে ততক্ষণ আপনি প্রসাদ পাবেন, এখানে সময়ের কোনো ব্যাপার নেই। অট্টহাসে মায়ের ঠোঁটের নিচের অংশ পতিত হয়েছিল। এখানকার পরিবেশও বেশ শান্ত এবং নিরিবিলি। নাট মন্দির পার করেই প্রথমেই বাঁ হাতে রয়েছে বাবা ভৈরবের স্থান, তারপরে সোজা এসে যজ্ঞস্থল। বছরে বিভিন্ন সময়ে পুজোর সময় এখানে কিন্তু যজ্ঞ হয়। আর তার সামনেই রয়েছে মায়ের মূর্তি বা মায়ের মন্দির। মায়ের মন্দিরে কিন্তু এখানেও একই ধরনের মূর্তি, কালো কষ্টি পাথরের। অর্থাৎ যে 4টি জায়গা আমরা ভ্রমণ করলাম সব জায়গাতেই একই ধরনের মূর্তি। মন্দির চত্বর থেকে এদিকে আসলে পুরোটাই অন্ধকার জঙ্গল, আর সামনে একটি পুকুর রয়েছে, এখানেও কিন্তু খুব বড় বড় মাছ ছিল। এখন আছি অট্টহাসে, এখানে একটা বাঁধানো পুকুর আছে, একদম নিরিবিলি শান্ত পরিবেশ। এখানে চারিদিকে শুধু জঙ্গল, আর মানে একটা সুচ ফেললেও তার আওয়াজ পাওয়া যাবে, এতটাই নিরিবিলি। শুধু কিছু পাখির ডাক আর জলের স্রোতের হালকা আওয়াজ, তা বাদ দিয়ে পুরোটাই একদম শান্ত নিশ্চুপ, মন ভালো করা দুর্দান্ত একটা পরিবেশ। এখানে একটু বিশাল বিশাল মাছ। হ্যাঁ, জলটা যদি আর একটু ক্লিয়ার হতো বলুন। জলটা একটু ঘোলাটে। এখানেও অনেক বড় বড় মাছ, এইখানেও ওই রকম বড় বড় মাছ। আমাদের কাছে কিছু বিস্কুট ছিল, আমরা এখানেও মাছকে খেতে দিয়েছি। এখানেও মাছকে খেতে দেওয়া নিয়ে কোনো বাধা নিষেধ নেই। আয় রে, তোদের কেউ খাবে না। বাবা কত মাছ, হ্যাঁ কত মাছ দেখ। এই পুকুরটির চারিধার কিন্তু বাঁধানো এবং রেলিং দেওয়া। পুকুরের বাঁ হাত দিয়ে সোজা এই বাঁধানো পথ ধরে হেঁটে গেলে বাঁ হাতে পড়বে উঠে যাওয়ার জন্য একটি সিঁড়ি, আর এই সিঁড়ি দিয়ে উঠে গেলে পাবেন একটি কালী মন্দির। এই মন্দিরটি কিন্তু মূল মন্দিরের থেকে আরও একটু ভেতরের দিকে, আরও একটু জঙ্গলের মধ্যে, আর এখানে শান্তশিষ্ট পরিবেশ সদা বিরাজমান। তন্ত্র সাধকেরা এখানে বোধহয় তন্ত্র সাধনার জন্য আসেন। এই মন্দিরের পেছনেই একেবারে আছে পঞ্চমুণ্ডির আসন। আশা করি আপনারাও সানডে সাসপেন্স বা অন্যান্য কোনো জায়গা থেকে গল্পে পঞ্চমুণ্ডির আসন সম্বন্ধে কিছু তো জেনেইছেন। আমিও কিন্তু গল্পে বা সানডে সাসপেন্সেই পঞ্চমুণ্ডির আসনের কথা প্রথম শুনেছিলাম। চুপ হয়ে গেল সব আওয়াজ এখানে। সত্যি বলতে এরকম একটি জায়গায় বিকেলবেলার পরে আসার কথা আপনি ভাবতেও পারবেন না। যাই হোক, আমরা দর্শন সেরে ফেলে সামনে চলে আসলাম। মন্দির থেকে বেরিয়েই সামনে দেখতে পাবেন ঈশানী নদী। নদী একদম সরু, কিন্তু স্রোত কি, জলের আওয়াজটা শুন, হেভি লাগে জলের এই আওয়াজটা। ও হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট কথা, সাথে খাবার রাখতে একেবারেই ভুলবেন না, কারণ ভেতরে চত্বরগুলোতে, মন্দির চত্বরের আশেপাশে বা কোথাও যদি প্রসাদ পান তাহলে তো খুবই ভালো, নইলে কিন্তু আশেপাশে কোনো হোটেল বা কিচ্ছু নেই। আমরা সারাদিন ঘুরে শেষমেশ পূর্ব বর্ধমানে একটা হোটেলে দাঁড়িয়ে খাওয়ার দাওয়ার খেয়ে তারপরে বাড়ি ফিরলাম। আমরা যখন গেছিলাম সময়টা রাসের সময় ছিল, তাই আসার পথে কিছু রাসের ঠাকুর দেখে আসলাম। সব মিলিয়ে মোটামুটি সারাটা দিন বেশ ভালো গেল। মন্দির দর্শন, প্রসাদ পাওয়া, তাছাড়াও গ্রামের সুন্দর শান্ত পরিবেশে দারুণ ঘুরলাম সবাই মিলে। আর অনেক দিন পর একসাথে সবাই মিলে ঘুরতে গিয়ে বেশ আনন্দ হয়েছিল। তোমরাও কিন্তু চলে যেতে পারো। যদি কোনো রকম ইনফরমেশনের দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিও। আর সবাই ভালো থেকো, জানিও ভিডিওটা কেমন লেগেছে। তবে আজকের জন্য টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য স্টে টিউন। আর হ্যাঁ, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না যেন।